পুলিশ বাহিনীকে ভর্তি করবেন নিজের লোক, তাদেরকে দানব বানাবেন, আর এখন আপনি পুলিশ পিটিয়ে মারবেন। এটা তো হয় না, এটা তো হয় না। এটা তো মানে আমি বুঝাতে পারছি না। রাষ্ট্রটাকে ধ্বংস করার এটা প্রক্রিয়া। আমি অনুরোধ করছি যারা সিনিয়র সিটিজেন আছেন আমাদের বিভিন্ন দেশের, পুরো দেশে পুলিশ স্টেশনের ধারে কাছে রক্ষা করুন, পুলিশ রক্ষা করুন, পুলিশ স্টেশন রক্ষা করুন। পুলিশকে যারা আসছে আপনি বিশ্বাস রাখুন, বাংলাদেশ সেনাবাহিনী পিছনে আছে। আমি সেনাপ্রধানকে খুব ভালো করে চিনি, তিনি অত্যন্ত ন্যায়বান মানুষ। বিচার হবে, উনি বলেছেন বিচার হবে, বিচার হবে, কিন্তু বিচারটা আপনি করেন না, আপনি করবেন না। আজকে আপনি বিচার করবেন, আরেকজন একদিন এসে আপনাকে বাড়ি দেবে। এখন কি হচ্ছে, একটা ফরেন একটা এত বড় পার্টি, এত বড় ঐতিহ্যবাহী পার্টি, আপনি তো ডিনাই করতে পারি না, এই পার্টি আমাদেরকে স্বাধীনতার সময় লিড দিয়েছে। সেই পার্টির আজকে দুর্দশা লিডারশিপের কারণে, আর হচ্ছে একটা আর এক রোখা জিদের কারণে। কি হলো, উনি তো চলে গেলেন, উনিকে তো প্রোটেকশন দেওয়া হচ্ছে, কিন্তু যাদেরকে ছেড়ে গেলেন এত বড় বিশাল কর্মী, আজকে তারা সাফার করছে না। স্যার, আপনার একটা বক্তব্যই যদি আমরা উদ্ধৃত করি যে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে আওয়ামী লীগকে ধ্বংস করে গেলেন এবং বিক্ষোভের মুখে প্রধানমন্ত্রী দেশ ছেড়ে পালানোর প্রথম নজির আমরা দেখলাম এবার। তাই তো আমি তো কম্পেয়ার করতে চাই, কেউ পছন্দ করুক আর না করুক। 1990 সালে এরশাদ সাহেবকে বলা হয়েছিল যে আপনি বিদেশে চলে যান, সেনাবাহিনী থেকে বলা হয়েছিল আপনি বিদেশে চলে যান। উনি রিফিউজ করছেন যে আমি বিদেশে যাব না। উনি কোথায় গেলেন? জেলে গেলেন। কিন্তু তার পার্টি তো রয়ে গেছিল, তার পার্টি তো অনেকদিন রয়ে গেছে, তার পার্টি তো এখনো আছে। আপনি যখন নিজে চলে গেলেন, সেই সাথে মানে পালানো শুরু হয়ে গেল নেতাদের, তাহলে বাকিদের কি অবস্থা আপনি চিন্তা করেন। কি করলেন এই পার্টিটাকে? এটা তো আমাদের অ্যাসেট, পার্টি একটা রাষ্ট্রের অ্যাসেট। সেই পার্টিটাকে কি করলেন? পার্টির অঙ্গ সংগঠনগুলোকে বানালেন দানব। ওরা কি চেয়েছিল মেধা অনুযায়ী কোটাতে, ওখানে তো 1 লক্ষ যৌক্তিক সংস্কার, সেইখানে অনেক কিছু বলা, আমি প্রসঙ্গে আসছি না। কিন্তু আপনি ছাত্রদের দিয়ে এদেরকে পিটালেন, কলিগদের দিয়ে যারা একসাথে হয়তো একই ইউনিভার্সিটিতে আছে, পিছনে পুলিশ নিয়ে আসেন, এদেরকে পিটালেন, মেয়েদেরকে ধরে ধরে পিটালেন। তারপরে কি হলো? এই তো অবস্থা। 16 জুলাই থেকে কিন্তু আজ অবধি প্রায় 6 শতাধিক মানুষের প্রাণ গেছে। 6 শতাধিক, আমি তো বলি আপনি এখন আমরা গণকবরের কথা শুনছি, এটা দায় দায়িত্ব কেউ এড়াতে পারবে না। এটি চিন্তা করেন না, আমি কিছু না করি, অন্য কিছু না করে, এটা ইন্টারন্যাশনাল ক্রিমিনাল কোর্টে যাবে। কারণ এই মডার্ন ইতিহাসে এইরকম একটা দেশে, আমরা তো অন্ধকার রাজ্য না, দেখবো রিমোট এক জায়গায় পড়ে আছি, ওখানে কি হচ্ছে, মানুষকে খেয়ে ফেলছে, তা তো না। আমরা একটা মডার্ন দেশে, সেই মডার্ন দেশে আপনি অকাতরে এতগুলো লোক মেরে ফেলে, এটা দায় দায়িত্ব কে? আমি তো পুলিশকে অত দায়ী দেয় না, আমি ওই লোকগুলোকে দায় দায়িত্ব দিই যারা লিড করেছে। স্যার, কিছুক্ষণ আগেই আপনি বলছিলেন যে সরকার প্রধানের এক ধরনের দম্ভ কিংবা অহংকার কিংবা একঘেয়েমি যে ব্যাপারগুলো, সেই জায়গা থেকে নিউ ইয়র্ক টাইমসের এক প্রতিবেদনে আমরা যেমনটি দেখলাম যে শেখ হাসিনা ভেবেছিলেন ক্ষমতার একচ্ছত্র নিয়ন্ত্রণ রয়েছে তার হাতে, যা কেউ চ্যালেঞ্জ জানাতে পারবে না, কিন্তু বাংলাদেশিরা তাকে ভুল প্রমাণ করেছেন। শোনেন, উনি তো শেখ হাসিনা, উনি তো একজন বড় পিতার মেয়ে, তাই না? ওনার পিতা তো এই কাণ্ডটা করেননি। বই পড়লে তো বোঝা যায় উনি স্ট্রাগল করেছেন অ্যাজ এ পলিটিশিয়ান। ভালো দোষ গুণ সবই ছিল, কিন্তু হ্যাঁ কিছু কিছু জায়গায় তিনি করেছেন, তাতে কোনো সন্দেহ নেই। বাট এই অবস্থাতে উনি করেন নাই। উনি 15 বছর 21 বছর একটা রাষ্ট্র পরিচালনা করেছেন। রাষ্ট্র আপনাকে সব দিয়েছে, রাষ্ট্র আপনাকে সম্মান দিয়েছে, বিদেশে আপনাকে সম্মান দিয়েছে। এখন আপনি কি করছেন? আমি থাকি না থাকি, কোথায় থাকি, ওটা ব্যাপার না। ব্যাপারটা হলো যে এই রাষ্ট্রটাকে ধ্বংস করার দায় দায়িত্ব ওনাকে নিতে হবে, এই পার্টিকে ধ্বংস করার দায় দায়িত্ব ওনাকে নিতে হবে। এবং উনি না, ওনার সাথে যে মন্ত্রিসভা ছিল তারা কেন ওনাকে মন্ত্রণা দিতে পারলো না? না পারলে কেন তারা ওখানে ছিল?
বললে তো হবে না আমাদের কথা কেউ শোনে না, জিজ্ঞেস করলে বলতো না না আমাদের কথা কেউ, আপনার কথা যদি না শোনে তাহলে আপনি থাকলেন কেন, আপনি ইস্তফা দিয়ে দিতেন।